নমস্কার, টিউটোপিয়ার উদ্যোগে শ্রীজাতর ক্লাসরুমের এবারের পর্বে আপনাদের স্বাগত। আপনারা যেমন জানেন যে আমাদের এই আড্ডায় উঠে আসে নানান প্রান্তের গৃহশিক্ষকদের জীবন, তাদের লড়াই, তাদের ইতিহাস, তাদের ভালো লাগার গল্প। আজ দুজন তরুণী গৃহশিক্ষক আমার সঙ্গে আছেন, আলাপ করিয়ে দিই। একজন সোনিয়া, নমস্কার। আর একজন গৌতমী। নমস্কার। আমরা শুরু করব, আমি সোনিয়াকে দিয়ে শুরু করি। আমি যেটা শুনলাম যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন। তো সাধারণত ইঞ্জিনিয়ারিং করার পর মানুষজন ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করতে চায় বা অন্যরকম কোনো একটা পেশায় যেতে চায়। আপনি তার বদলে গৃহশিক্ষকতাকে বেছে নিয়েছেন। এটার পিছনের গল্পটা কি? গল্পটা হলো যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি টিউশনি দেখি। এক্স্যাক্টলি ছোটবেলা থেকে মা পড়াতো, বাড়িতে ব্যাচের পর ব্যাচ পড়াতো, সাথে আমি তাদের সাথেও পড়তাম। ওইটা দেখে দেখেই বড় হওয়া। তো তারপরে ছোটবেলা যখন মোবাইল ফোন হাতে এলো, তার রিচার্জের একটা খরচা, তো সেটা নিয়ে বাবার অনেক কথা, এত কেন ফোন করার দরকার। তো সেই ক্লাস 8 ফার্স্ট টাইম যখন আমি রিচার্জ করার জন্য আপনি মোবাইল পেয়েছিলেন? হ্যাঁ, ওই টিউশনে যাব, যে একা যাব, তো ওই জাস্ট কল করার জন্য। তো সেই কারণেই তখন বাবা একটা ফোন দেয়। তো এটা রিচার্জ করার জন্য যদি আমি SMS কার্ডের জন্য কথা বলি যে কেন SMS কার্ডটা কেন নিচ্ছিস না, তুই নিজে কিছু করার চেষ্টা কর, আমার কাছ থেকে কেন চাইছিস। তখনই ফার্স্ট আমি একটা টিউশনি ধরলাম। তো সেই টিউশনিটা একটা ছোট বাচ্চা, জাস্ট মাই বললো যে তুই এই বাচ্চাটাকে পড়া, মারই উনি স্টুডেন্ট ছিল। তো মা বললো ওকে তুই পড়া, তুই একটা অভিজ্ঞতা হবে, এতে ও যা টাকাটা দেয় আমাকে, তুই সেটা নিবি। তো সেই থ্রুতেই ফার্স্ট ক্লাস 8 আমি ওকে হ্যাঁ মার হাত ধরেই শেখা। তো তারপর থেকেই ওই শুরু হলো যে নিজের পকেট মানির জন্য আমি টিউশনিটা করা শুরু করলাম। বাট তারপর থেকে ক্লাস 10 পাস আউট করলাম, 3 মান্থস বসেছিলাম কি করব। তো সেই টাইমে তখন আমি টিউশনি করা শুরু করলাম। তো ওই তখনও কি ইংলিশই পড়াতেন? না, তখন আমি সায়েন্স, মেইনলি আমার পেশা সায়েন্স গ্রুপই, আর তার সাথে সাথে ইংলিশটাও আমি পড়াই। আচ্ছা, তো তারপর ইঞ্জিনিয়ারিং করার পর তখন মনে হয়নি যে অন্য কোনো চাকরিতে যাব? কোভিড টাইমটা যখন আমি ইঞ্জিনিয়ারিংটা শেষ করলাম, তখনই তো কোভিড পড়ে গেলাম। 2019-এ পাসড আউট, আর 2020 থেকেই কোভিড। তো সেই কারণে কি হলো যে আমি মানে পেলাম নাসিক, গুড়গাঁও এইসব জায়গায়। মা বাবার বয়স হচ্ছে, তাদেরকে ছেড়ে যাব, আর তারাও এতটা সায় দিল না, যেহেতু আমি এতটা বছর ওদের সাথেই কাটিয়েছি, তারা চায় না আমি বাইরে গিয়ে থাকি। তো ওই জন্যই ভাবলাম না, টিউশনিটাই করি। তো আমার টিউশনি টাকা দিয়ে আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করায়, এভরিথিং, আমার একটা নিজস্ব রুম, যাবতীয় যা লাক্সারিটি আমার টিউশনি থেকেই করা সব। চমৎকার। আমি আসি গৌতমীর কাছে। গৌতমী, আপনি যখন ক্লাস 9-এ পড়তেন, ওরও শুনতাম যে হাত খরচ তোলার জন্য পড়ানো শুরু। আপনার ক্লাস 9 থেকে পড়ানো শুরু, সেই গল্পটা একটু শুনি আগে। আসলে পড়ানোটা ক্লাস 9 থেকে শুরু করার একটা বিশেষ কারণ যেটা বলি, মানে যখন আমি ক্লাস 9-এ পড়ি, মানে আমি কোথাও একটা ফিল করেছিলাম যে মানে টিচারের কাছে আমরা সবাই পড়তে যাই, কিন্তু টিচারের সাথে সাথে সেই বন্ধুটাকে কোথাও যেন পাই না। মানে ব্যাপারটা খুবই প্রফেশনাল হয়ে যায়, মানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা কিন্তু অতটাও প্রফেশনাল না, মানে যতটা আর কি দেখি। তো সেইখানে আমার মনে হয়েছিল যে আমিও অ্যাজ এ স্টুডেন্ট যখন আমি সেই ক্রাইসিসগুলো বুঝতে পারছি, তাহলে আমার মতো তো এরকম অনেক স্টুডেন্ট আছে, তাহলে আমি যদি এই সময় থেকেই স্টার্ট করি তাহলে ওদের জায়গাটা আরো বেশি ভালো করে বুঝতে পারবো। সেই কারণেই আমার স্টার্টিংটা এত আর্লি, মানে আমি যাতে করে ওদের গ্রাউন্ডে গিয়ে ওদের মানসিকতায় জিনিসটা বুঝতে পারি। তখন আপনি কি পড়াতেন ক্লাস 9-এ যখন? তখন আমি আজ মানে হিউম্যানিটিসটাই পড়াতাম, মানে এখনো হিউম্যানিটিসটাই পড়াই, তো তখনও তাই পড়াতাম। তো সেক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি ধরুন পড়াতাম, বেঙ্গলি, ইংলিশটাই পড়াতাম। কিন্তু কবে বুঝলেন যে এইটাই আপনার জীবনের কাজ? এবার হ্যাঁ, এইটা হতে হতে আমার কোথাও মনে হয়েছিল যে এই পেশাটাকেই আমি ইন ফিউচার যদি, মানে আমার ভালো লাগাটা তো ভালোবাসায় পরিণত করতে হয়, তো এই ভালো লাগতে লাগতেই আমার ভালোবাসায় পরিণত হলো, এবং এইটাকে নিয়েই আমি পেশাগতভাবে পড়াশোনা শুরু করলাম। মানে সেই ক্ষেত্রেই ধরুন আমার বিএড করা, এমএড করা, সবকিছুই শিক্ষকতাকে নিয়ে। চমৎকার। এমন দুজনকে আজকে পেয়েছি, এমন দুজন মানুষ যারা নিজেরাই একেবারে কম বয়সে ছাত্রী অবস্থায় পড়ানো শুরু করেছিলেন, আর আজ সেটাই তাদের জীবনের কাজ। আমরা খুব শিগগির ফিরছি সোনিয়া আর গৌতমীকে নিয়ে।
আমরা ফিরে এলাম গৌতমী আর সোনিয়াকে নিয়ে আমাদের শ্রীজাতর ক্লাসরুমের এই ছোট্ট আড্ডায়। সোনিয়া, আপনি আগেও যেমন বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু আবার মোবাইল ফোনের রিচার্জের খরচা তোলার জন্য আপনি প্রথম পড়ানো শুরু করেন, কিন্তু তারও আগে আমার ধারণা আপনার মধ্যে একটা সুপ্ত বাসনা চিরকাল ছিল। আপনি মাকে দেখেছেন বলতেন, আপনি ছোটবেলায় গো অ্যাজ ইউ লাইকে শিক্ষক সাজতেন। সেইটা কিরকম? মানে ওই ছোটবেলা থেকে মাকে যেহেতু সবসময় দেখতাম পড়াতো, তো মা যখন স্নান করতে যেত মার শাড়ি ওড়না নিয়ে সবসময় ওটা আয়নার সামনে দাঁড়িয়ে যে মার মতন করে আমি পড়াবো, আমার পুতুলগুলোকে সাজাতাম, দিয়ে ওদেরকে পড়ানোর চেষ্টা করতাম যে পর মা যেভাবে করতো মার অ্যাটিটিউডটাকেই আমি ওরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম যে আমিও পারবো কিনা আমার মার মতন হতে। তো এখন কি মনে হয় মার মতন পারছেন? হ্যাঁ। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, সে পুরোটা হয়তো মার মতন পারবো না, কোনোদিন আমি মার জায়গাটা নিতে পারবো না, কিন্তু আপনি আপনার মতো করে যেহেতু আমি মারই সন্তান, মার হাত ধরে এই প্রফেশনে আসা, আমি চেষ্টা করি মারকেই অ্যাজ আ আইডল ওম্যান ধরেই আমার লাইফে এগোনোর। আর আরেকটা কথা আমি ওর কথা থেকেই এনে বলি, একটা চমৎকার কথা বললেন গৌতমী, যে শিক্ষককে শুধু শিক্ষক না, একজন বন্ধুও হতে হয়। তা আপনি এখন নিজে একেবারে নিজের তরুণ বয়সে আছেন, আপনি যাদের পড়ান তাদের সঙ্গে কি একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়? হ্যাঁ, এটা মানে আমি যাদের সাথে পড়াই তাদের শুধু বাচ্চারা কেন বলবো, তার ফ্যামিলি মেম্বার্সরাও আমার সাথে সেই, আমি ওদের ফ্যামিলি মেম্বার্সই হয়ে গেছি বলতে গেলে। আমার সাথে তাদের শুধু গার্জেন আর টিচারদের সম্পর্ক সেটা কিন্তু একদমই নয়, তারা একদম আমাকে তার নিজের পরিবারের লোকই ভাবে। আর বাচ্চারা যেমন আমাকে ভয় পায় তেমনই আমাকে ভালোবাসে। ভয় পায়? প্রচন্ড ভয় পায়। আমার গলাটাই যা যে না, যে ওরা ভয়ও পায় ভালোবাসে। যদি আমি একদিন না যাই, আন্টি তুমি আসবে না কেন, আসছো না, একবার দেখা দিয়ে যাও। ও, আমরা তো চাইতাম যেন নাই আসেন আর কোনোদিন, কিন্তু ঠিকই তিনি আসতেন যেদিন আসেন। আমার স্টুডেন্ট গুলো মানে জুনিয়র লেভেলে যে স্টুডেন্টস গুলো আছে তারা রীতিমতন ফোন করে আমাকে, জিজ্ঞেস করে যে আন্টি কেন আসছো না, মানে আমি যেন যাই ওদেরকে অ্যাটলিস্ট দিনের শেষে অ্যাটলিস্ট দেখা দিয়ে আসি। না হলেও স্কুলে কি ঘটেছে সেটাও বাড়িতে বলতে হয়তো ভয় পাচ্ছে, সেটা আমায় বলবে, আমায় শেয়ার করবে। ঠিক। গৌতমীকে জিজ্ঞেস করি, আপনার জীবনে শুনলাম অঙ্কের একটা ভূমিকা আছে, যদিও আপনি অঙ্ক পড়ান না, তো সেইটা কি রকম বিষয়টা? আসলে ছোট থেকে না মানে অঙ্কের প্রতি জানি না একটা ভয় ছিল। তো ক্লাস 5-এ যেই উঠলাম তখন একজন টিচার ছিলেন, আমি নাম বলবো না, তো হঠাৎ করে ওনার যে মানে ওয়ে অফ টিচিংটা একদম ডিফারেন্ট ছিল। বা সেই যে মানে অঙ্ক যে এত সহজভাবে পড়ানো যায় সেটা ওনার পড়ানো দেখে বুঝেছিলাম। তো সেই ক্ষেত্রে ওনার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো, এবং যথারীতি মানে তার আগের ঘটনাটা বলি যে কি করে ভালো লাগাটা তৈরি হলো। সেখানে উনি অঙ্ক করাতেন, তখনও তো আমার ধারণা চেঞ্জ হয়নি, আমি জানি অঙ্ক টিচার মানেই সে একটা পড়াশোনা করবে। হ্যাঁ, তার সাথে সাথে মানে আমি ওই অন্যান্য স্টুডেন্ট মানে অন্যান্য বন্ধুদেরকে পেছনে মানে একদম কোণে গিয়ে বসা, যাতে করে না উনি দেখতে পান আমি খাতায় কি ঠিক করছি না ভুল করছি। হ্যাঁ, তো অনেকদিন উনিও নোটিস করেছিলেন ব্যাপারটা, করাতে উনি একদিন আমাকে পার্সোনালি ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা তুমি সবসময় কেন বলো তো কোণের দিকে বসো, তুমি আমাকে সবাই তো এরকম আগে আগে আসে অঙ্ক চেক করাতে, তুমি কেন আসো না? তো আমি বললাম যে না আমার আসলে একটু প্রবলেম হয়। এবার যদিও ক্লাস 5-এ তো সেইভাবে নিজেকে বলতে পারিনি, মানে কনভে করতে পারিনি নিজের অসুবিধাটা, তো উনি সামহাও বুঝেছিলেন। তো বোঝাতে উনি আমাকে খুব ভালোভাবে ব্যাপারটা খুব ইজিলি বোঝাতে, আর আমাকে পরের ক্লাস থেকে মানে খুব মনোযোগ দিয়ে দেখতেন এবং দেখাতে আমাকে আগেই জিজ্ঞেস, তো কোনো ধরুন বোর্ডে অঙ্ক করাচ্ছেন, আমাকে নাম ধরে ডেকে বলো তো গৌতমী এটা কি হতে পারে। তো ওইটা থেকে আমিও যেন কোথাও গিয়ে একটা উৎসাহ পেতে শুরু, মানে ওই কমিউনিকেশন, হ্যাঁ কমিউনিকেশনটা, ইন্টারাকশনটা তৈরি হলো। ওই যে উনি প্রাধান্য দিচ্ছেন এক ভর্তি ক্লাসের মধ্যে ধরুন ভর্তি স্টুডেন্ট, সেখানে উনি আমার নাম স্পেশালি ডেকে, মানে ওইটা দেখেই আমার অঙ্কর প্রতিও একটা ইন্টারেস্ট গ্রো করলো, এবং যথারীতি মানে ওনার প্রতি একটা ভালোবাসাও তৈরি হলো। ঠিক এরকমই স্মৃতি দিয়ে আসলে মানুষের জীবন তৈরি, যা নির্ধারণ করে দেয় ভবিষ্যতে সে কি কাজ করবে। আমরা ফিরছি পরের রাউন্ডে। আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের পরের রাউন্ডে। সোনিয়া, আপনার অবসর সময়টা কি করে কাটে? অবসর সময় বলতে আমার জীবনে সত্যি কিছু নেই, তো পড়ানো দিয়েই আমার দিন শুরু হয় সকাল 7:30 থেকে, আর শেষ হয় রাত্রি 11:30। সকাল 7:30 থেকে 11:30? হ্যাঁ, টানাই চলে।
যাই, তারপরে বাড়ি আসি, পড়তে আসে, ওই মিডিলে একটু স্নান খাওয়া করলাম, আবার বেরিয়ে যাই। ওই দুপুর যে 2:30টার সময় বা 2টোর সময় বেরোই, সে একদম রাত্রি 11:30 অব্দি আমার পড়ানো। তো তাহলে গান শোনা, বই পড়া এসব কিছু হয় না? গান শোনা হয়, ওই একটা স্টুডেন্টের বাড়ি থেকে আরেকটা স্টুডেন্টের বাড়ি যেতে যতটুকু রাস্তা, স্কুটি চালাতে চালাতে গান শোনা, এইটুখানি যা। আর বই পড়া যেহেতু অভ্যেসটা রয়ে গেছে ছোটবেলা থেকে, তো রাত্রিবেলা যতই টায়ার্ড থাকি না, এক পাতা হলেও আমাকে পড়তে হয়। তাহলে আমি ছোট্ট দুটো প্রশ্ন করি, এক হচ্ছে প্রিয় দুজন লেখককে আর প্রিয় দুজন গায়ককে। গায়ক তো এখনকার সবার প্রিয় অরিজিৎ সিং, আর শ্রেয়া ঘোষাল তো ছোটবেলা থেকেই, তবে থেকে শুনি। আর লেখক বলতে গেলে ওই এখনকার জেনারেশনে চেতন ভগত আর দুর্জয় দত্তর বই আজকাল পড়ছি, ভালো লাগছে ওনার বইগুলো। বেশ বেশ, আমি গৌতমীর কাছে আসি। আপনার অবসর যাপন কিভাবে হয়? আমারও অবসর যাপন খুব একটা নেই, কিন্তু যে সময়টাই আর কি থাকি না কেন বাড়িতে, তো সেই সময়টা ধরুন খুব একা লাগছে বা মন ভালো নেই, তো একটু রান্না করি। রান্না করতে ভালোবাসি বলতে পারেন, মানে সেটা থেকেই হয়তো আমার এই অবসর যাপনটা হয়। আর তার সাথে সাথে নাচটাও খুব ভালোবাসি। কি নাচ আপনি শিখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি শিখেছি, মানে আমি রবীন্দ্রকে আমার সার্টিফিকেট আছে, তাছাড়াও আমি ছোটবেলায় ভারতনাট্যম শিখেছিলাম, কিন্তু সেটা সামহাউ কমপ্লিট করা হয়ে ওঠেনি। আচ্ছা আচ্ছা, তা রান্নার মধ্যে আপনাকে যদি বলি যে কোন 3টে পদ আপনার নিজের হাতে রাঁধা সবচেয়ে খেতে ভালো লাগে? মানে আমি যেটা মানে সবাই আর কি যেটা বলে, যেটা জানি, দই রুইটা নাকি আমি খুব ভালো করি। আচ্ছা, হ্যাঁ, এছাড়া চাইনিজ ধরুন চিলি চিকেনটাও খুব ভালো করি। হ্যাঁ, আর এমনি নর্মাল যেটা আমাদের রেগুলার খাবার, সেটার মধ্যে ধরুন চিংড়ি মাছের পদ, মানে যেটা আমার করা একটা স্পেশাল, সেটা হচ্ছে চিংড়ি মাছ কষাটা, মানে পেঁয়াজ দিয়ে কষা একটা, মানে সেটাতে আমি একটু কিছু অ্যাড করি, মানে নর্মাল তথাকথিত কষা না, মানে সেখানে এক্সট্রা করে একটু হ্যাঁ, মানে ইটালিয়ান স্টাইলে অরিগানো দিলাম, একটু মিক্স হার্বস দিলাম, যাতে করে একটু টেস্টটা এনহ্যান্স করে, মানে এইরকম। মানে অনেকেই হয়তো ভাবতে পারে না ব্যাপারটা, কিন্তু খুব সুন্দর। আমরা এই রাউন্ডটা আরেকটু বাড়াতাম ঠিকই, কিন্তু বুঝতেই পারছেন একই সঙ্গে দই রুই চিলি চিকেন আর চিংড়ি কষা, এটা শোনার পরে স্বাভাবিকভাবে কথা চালিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি পরের রাউন্ডে। আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের এই পর্বের একেবারে শেষ রাউন্ডে। আচ্ছা সোনিয়া, আপনাকে দেখে আমার খুব একটা বিশ্বাস হচ্ছে না যে কেউ আপনাকে ভয় পায়। হ্যাঁ, তো আপনি কেমন বকুনি দিতে পারেন সেটা আমাদেরও একবার দেখা দরকার, নইলে এটা বিশ্বাস করা যাচ্ছে না। তো আপনি এবার ক্যামেরায় ধরুন কোনো ছাত্র বা ছাত্রীর দুষ্টুমি করছে, কিভাবে তাদের বকেন? আপনার গলা শুনে নাকি সবাই ভয় পায়, আমি মোটেই বিশ্বাস করছি না। এই নর্মালি যদি কোনো হোমওয়ার্ক না করে আনে বা স্কুলের খাতা যদি ইনকমপ্লিট থাকে, এই তুই আজও করিসনি, চল তোকে আজকে বাইরেই বার করে দেবো, তোর আজকে খাওয়া দাওয়া বন্ধ, তোর যা বায়না আমি আর কোনোদিনও কোনো পূরণ করবো না, আজ তোকে বাইরেই বার করে দেবো, চ। আজ একটু ওভারটোন রোড বলি তো, এটা আরেকটু বেড়ে যায়, আরো অ্যামপ্লিফাইড হয়, ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। বুঝলাম। কিন্তু যদি আমি নাও বকি, ওরা আরো বেশি, কেন আন্টি বকলো না, তার মানে আজকের আন্টি হয়তো মুখটা, আমার ধারণা এই পর্বটা দেখার পরে ভয় একটু কমতে পারে, হ্যাঁ, পিছনের মানুষটাকে, আড়ালের মানুষটাকে দেখে। আর গৌতমীর কাছে জানতে চাই, আপনি একাধিক বিষয় পড়ান, কোন বিষয়টা মনে হয় ছাত্রছাত্রীদের কাছে একটু বেশি কঠিন? আসলে আমাদের মানে আমি যে সাবজেক্টগুলো পড়াই তার মধ্যে সাইকোলজি ব্যাপারটা শুনতেও খুব ইজি লাগলেও মানে স্টুডেন্টরা প্রথম দিকে কিন্তু সেইভাবে নেয় না। ঠিক, মানে সাইকোলজি হয়তো আমাদের ওতপ্রোতভাবে এখন জীবনের সাথে জড়িত, মানে না পড়লেও নয়, কিন্তু জিনিসটা যখন জানতে শুরু করে তখন কিন্তু ওদের কাছে ডিফিকাল্ট লাগে, কিন্তু যখন তারা নিজেদের লাইফের সাথে রিলেট করতে থাকে ব্যাপারটা, কারণ সাইকোলজি যা পড়ি সেটা তো আমাদের মানুষের জীবনের থেকে বাইরে কিছু না, সমস্তটাই আমাদের মানুষের জীবনের মধ্যেই অন্তর্গত, তো তখন ওদের কাছে ব্যাপারটা অনেকটা ইজি সহজ হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট আড্ডায় আসার জন্য। আমাদের একটা ছোট উপহারও আছে আপনাদের জন্য। আর আপনারা যারা সঙ্গে আছেন, সঙ্গে থাকছেন শ্রীজাতর ক্লাসরুমে, আমাদের জানাচ্ছেন আপনাদের ভালো লাগার কথা, তাদের জন্য আবারও আসবো এই অনুষ্ঠানের পরের পর্বে। ভালো থাকবেন।